হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ এজ ক্লাসেস। আজ আমরা মহাত্মা গান্ধী সম্পর্কে পড়ব। মহাত্মা গান্ধী সম্পর্কিত যে সমস্ত তথ্য রয়েছে সেগুলো আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। গান্ধীজি সম্পর্কিত ক্লাসটা আমরা দুটো পার্টে ভাগ করে নেব। আজকে আমরা একটি পার্ট আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে অপর পার্টটি আলোচনা করব। আজকের পার্টটিতে আমরা দেখব যে গান্ধীজি সম্পর্কিত কিছু বেসিক তথ্য এবং সাউথ আফ্রিকাতে গান্ধীজির জীবন। আমাদের ভারতের জাতীয় সংগ্রামে ওনার অবদান বিরাট বড়, তাই গান্ধীজি সম্পর্কে আমাদের জানাটাও খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার জন্য এই টপিকটা গুরুত্বপূর্ণ তো বটেই। মহাত্মা গান্ধী, আমরা সবাই এই নামটা জানি যে মহাত্মা গান্ধী, কিন্তু ওনার পুরো নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী। ওনার জন্ম হচ্ছে 1869 সালের 2রা অক্টোবর পোরবন্দর শহরে। পোরবন্দর শহরটা হচ্ছে গুজরাটে, এবং এই যে 2রা অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন, এই দিনটিকে ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স ডে হিসেবে সেলিব্রেট করা হয়ে থাকে। ওনার বাবা ছিলেন করমচাঁদ গান্ধী, যিনি কিনা পোরবন্দর স্টেটের একজন দিওয়ান ছিলেন, এবং ওনার মা পুতলিবাই, যিনি একজন ধার্মিক মহিলা ছিলেন। গান্ধীজির পড়াশোনা না, 1888 সালে তিনি 18 বছর বয়সে লন্ডনে যান পড়ার জন্য, এবং ল পড়ার জন্য যান, সেটা আমরা সকলেই জানি। সেখান থেকে তিনি ব্যারিস্টারের ডিগ্রি নিয়ে 1891 সালে ভারতে আসেন এবং তার লিগ্যাল প্র্যাকটিস ভারতেই শুরু করে দেন। লন্ডন থেকে তিনি ল ডিগ্রি প্রাপ্ত করেছিলেন। তিনি যেমন লয়ার ছিলেন, তেমনি পলিটিশিয়ান, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, রাইটার এবং লেড ন্যাশনালিস্ট ইন ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল। ফাদার অফ দ্য নেশন হিসেবে আমরা ওনাকে সবাই জানি, এবং এই যে ফাদার অফ দ্য নেশন, এই যে উপাধিটা, এই উপাধিটা ওনাকে দিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বোস। ওনার স্পাউস অর্থাৎ ওনার ওয়াইফ ছিলেন কস্তুরবা গান্ধী। ওনার পলিটিক্যাল মেন্টর ছিলেন গোপালকৃষ্ণ গোখলে। মারা গেছিলেন 30 জানুয়ারি 1948। এবং কিভাবে মারা গিয়েছিলেন না, নাথুরাম গডসে ওনাকে গুলি করে মেরেছিলেন। এই যে 30শে জানুয়ারি, এই দিনটিকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করে থাকি। শহীদ দিবস আমাদের আরেকটা ডেতে পালন করা হয়, সেটা হচ্ছে 23 মার্চ। 23 মার্চে কী হয়েছিল না, 1931 সালের 23 মার্চ ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুকে ফাঁসি দেওয়া হয়েছিল, এবং তার ফলেই 23শে মার্চ তারিখটিকেও আমরা শহীদ দিবস হিসেবে পালন করে থাকি। এরপর গান্ধীজি ইন সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকাতে গান্ধীজির জীবন। ওনার বাবার এক বন্ধু ছিলেন, যার নাম হচ্ছে দাদা আবদুল্লাহ। তিনি অ্যাজ এ কন্ট্রাক্ট লয়ার গান্ধীজিকে ডারবান শহরে ডেকে নেন। 1 বছরের কন্ট্রাক্টের জন্য ডাকেন। 7 জুন 1893 সালে দাদা আবদুল্লাহ গান্ধীজিকে একটু সাউথ আফ্রিকা ঘুরে দেখার জন্য বলে, এবং তিনি ডারবান থেকে প্রিটোরিয়াতে যাত্রা শুরু করেন। যাওয়ার পথে পিটার মার্টিসবার্গ বলে একটা জায়গা সাউথ আফ্রিকাতে, যেখানে তিনি ফার্স্ট কম্পার্টমেন্টে উঠেছিলেন। ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে ওনার কাছে টিকিটও ছিল, কিন্তু সেখানে প্রচণ্ড পরিমাণে রেশিয়াল ডিসক্রিমিনেশন চলতো। সাদা চামড়ার মানুষরা ওনাকে ট্রেনের কম্পার্টমেন্ট থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। পরে তিনি কোনোভাবে যান প্রিটোরিয়াতে। এই যে ইনসিডেন্টটা ঘটলো, এই ইনসিডেন্টটা ওনার জীবনে একটা গুরুত্বপূর্ণ মোড় নিয়ে এসেছিল, এবং তার পরবর্তীকালেই দেখা যাচ্ছে যে এই যে সত্যাগ্রহ ফিলোসফিটা ওনার মধ্যে ডেভেলপ হয়ে গেছিল। প্রিটোরিয়াতে পৌঁছে ওখানে যে ভারতীয়রা থাকতেন তাদের সাথে তিনি দেখা করেন, এবং সেখানে স্বভাবতই অনেক কিছু তাদের লিগ্যাল প্রবলেম ছিল ভারতীয় জনতাদের। তো ভারতীয়দের যে লিগ্যাল প্রবলেমগুলো ছিল সেগুলো তিনি শুনেন এবং সব শর্ট আউট করে দেন সেখান থেকে আবার রিটার্ন করেন ডারবান শহরে। 1 বছর পর গান্ধীজি ভারতে আসার জন্য ভারতমুখী হলে ওখানকার যে ভারতীয়রা তারা গান্ধীজিকে ওখানেই থেকে যেতে বলেন, এবং তিনি থেকেও যান।
এবং তারপর তিনি সেখানে তার পলিটিক্যাল কেরিয়ার স্টার্ট করেন। তো ওনার যে পলিটিক্যাল কেরিয়ার সাউথ আফ্রিকাতে, সেটা আমরা দুটো ফেজে পড়ব। একটা হচ্ছে 1894 থেকে 1906 এবং একটা 1906 থেকে 1915 পর্যন্ত। 1894 থেকে 1906 যে ফেজটা মডারেট ফেজ বলা হচ্ছে, এবং পরবর্তী যে ফেজটা সেটাকে প্যাসিভ রেজিস্ট্যান্সের ফেজ বলা হচ্ছে। মডারেট ফেজে তিনি পিটিশন এবং প্লিয়ের মাধ্যমে ভারতীয়দের যে সমস্ত প্রবলেম সেগুলো ব্রিটিশদের কাছে রাখবে। পরবর্তীকালে দেখা যাচ্ছে প্যাসিভ রেজিস্ট্যান্স মানে হচ্ছে তখন থেকে তিনি সত্যাগ্রহ মুভমেন্ট চালু করে দেবেন। তো আমরা প্রথমে দেখে নেব মডারেট ফেজ। 1903 সাল থেকে তিনি একটি নিউজ পেপার ওখানে চালু করেন, যেটার নাম ইন্ডিয়ান ওপিনিয়ন, এবং এই নিউজ পেপারটা উইকলি ছিল। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে 1904 সালে তিনি ফনিক সেটেলমেন্ট ওখানে তৈরি করেন, স্টাবলিশ করে। না কিসের জন্য? না টু এক্সপেরিমেন্ট উইথ সত্যাগ্রহ, সর্বোদয়া এবং অহিংসা। এবং এই টার্মগুলো আমরা এখন দেখে নেব। সত্যাগ্রহ মানে হচ্ছে সত্যের সন্ধানে যে রেজিস্ট্যান্স তৈরি করা, সেটাই হলো সত্যাগ্রহ। সত্যাগ্রহটাই হলো সিভিল ডিসঅবিডিয়েন্স। অহিংসা মানে আমরা সবাই জানি যে নন ভায়োলেন্স। এবং সর্বোদয়া, এটি দুটি ওয়ার্ড মিলে তৈরি, একটা হচ্ছে সর্ব এবং একটা হচ্ছে উদয়। সর্ব মানে কি? অল, এবং উদয় মানে হচ্ছে আপলিফটমেন্ট। তো সকলের যেখানে উদয় হবে সেটাই সর্বোদয়া। এখানে কি বলা হচ্ছে? দ্য ইকোনমিক অ্যান্ড দ্য সোশিয়াল ডেভেলপমেন্ট অফ এ কমিউনিটি এজ হোল। একটা পুরো কমিউনিটির ইকোনমিক এবং সোশিয়াল ডেভেলপমেন্টই হলো সর্বোদয়া। 1894 সালে তিনি নেটাল ইন্ডিয়ান কংগ্রেস তৈরি করেন। নেটাল কি? নেটাল ওখানে একটা জায়গার নাম নেটাল, এবং ওখানে যে ভারতীয়রা ছিলেন তাদেরকে নিয়েই তিনি নেটাল ইন্ডিয়ান কংগ্রেস তৈরি করেন। কেন? ফর দেয়ার রাইট, তাদের যে অধিকারগুলো ক্ষুণ্ণ হতো, সেই অধিকারগুলো যাতে ক্ষুণ্ণ না হয়, তো সেগুলোকে অ্যাডভোকেট করার জন্য তিনি এই ইন্ডিয়ান ন্যাটাল কংগ্রেস তৈরি করেন। 1899 সালে বোর ওয়ার হয়। 1899 সালে বোর ওয়ার ওখানে হয়। এরপরে বোর কথার অর্থ হলো সাউথ আফ্রিকাতে ফার্মার। তো সাউথ আফ্রিকাতে কিছু কমিউনিটি ছিল। কমিউনিটি বলতে কিছু জনগণ ছিল যারা কিনা ফ্রান্স, জার্মানি এবং ডাচ থেকে এসেছিল, এবং তারা একটা সেটেলমেন্ট তৈরি করেছিল, এবং এই সেটেলমেন্টটা খুবই উর্বর জমির চারিপাশে তৈরি করে তারা সেখানে চাষ করত। এবং এদের সাথে ব্রিটিশদের একটা লড়াই হয়, যেটাকে বোর ওয়ার বলা হয়। এবং এই বোর ওয়ারে আহত সমস্ত ব্রিটিশ সৈনিকদের মিলিটারিদের সার্ভিস দিয়েছিলেন গান্ধীজি তার অ্যাম্বুলেন্স সার্ভিসের মধ্যে, ওনার অ্যাম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে। তো ওনার এই অবদানটার জন্য 1915 সালে ওনাকে কাইজার ই হিন্দ টাইটেলে ঘোষিত করা হয়। পরবর্তীকালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হলে সেখানে তিনি কাইজার ই হিন্দ যে টাইটেলটা, সেটা তিনি ত্যাগ করে দেন। 1906 সাল থেকে তিনি সেলিবেসি স্টার্ট করেন। সেলিবেসির কথা অর্থ হলো ব্রাহ্মচর্য। এবং সত্যাগ্রহ মুভমেন্টের যে বীজটা, সেটা বপন হয়েছিল জোহান্সবার্গের একটা মিটিং থেকে। জোহান্সবার্গে একটা মিটিং অনুষ্ঠিত করা হয়েছিল, এবং সেখান থেকেই তিনি সত্যাগ্রহ যে মুভমেন্ট, ওনার বীজটা বপন করেন। এরপর আমরা দেখে নেব সত্যাগ্রহী ফেজ। ওনার যে ওখানের যে পলিটিক্যাল কেরিয়ারকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে মডারেট ফেজ এবং অপরটা সত্যাগ্রহী ফেজ। তো সত্যাগ্রহী ফেজটা আমরা এরপর দেখব। 1906 সালে কি হয়, ব্রিটিশ গভর্নমেন্ট একটা অ্যাক্ট নিয়ে আসে, যে অ্যাক্টটার নাম এশিয়াটিক রেজিস্ট্রেশন অ্যাক্ট। না, এশিয়া থেকে যে সমস্ত নাগরিকরা ওখানে যাবে, এশিয়া থেকে যে সমস্ত লোকেরা ওখানে বসবাস করবে, ওদেরকে একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট তৈরি করতে বলা হয়েছিল। এবং এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটে ওনাদের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আবশ্যক করে দিয়েছিল। এই যে অ্যাক্টটার
বিরোধ করার জন্য তিনি প্রথম সত্যাগ্রহ শুরু করেন, যেটাকে অহিংসা মুভমেন্ট বলা হয়। এখানে ভারতীয়রা এই লটাকে কিন্তু মানেনি এবং তারা এটা চিন্তা করেছিল যে যা হবার হয়ে যাক, কিন্তু আমরা এই লটাকে কোনোভাবেই মানব না, সে যেরকম ফল দেখা যাক না কেন। 1908 সালে গভর্নর জেনারেল সামিট হয়, সেখানে গান্ধীজির সাথে ব্রিটিশদের একটা অ্যাগ্রিমেন্ট হয় এবং অ্যাগ্রিমেন্ট হিসেবে বলা হয় যে ওই যে একটা নিয়ে আসা হয়েছিল রেজিস্ট্রেশন একটা, সেটা ভলেন্টারি বেসিসে হবে। কিন্তু ব্রিটিশরা শুধুমাত্র একটা অ্যাগ্রিমেন্ট করেছিল, ওই অ্যাগ্রিমেন্টের পিছনে ব্রিটিশরা ফোর্সফুল রেজিস্ট্রেশন চালিয়ে যেতে থাকে। গান্ধীজি কি করেছিল, রিটেলিয়েট করেছিল, ওদের সাথে রিটেলিয়েট করে বাই পাবলিকলি বার্নিং দ্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট। রেজিস্ট্রেশন সার্টিফিকেটগুলো পাবলিকলি পুড়িয়ে রিটেলিয়েট করেছিল ওই একটার বিরুদ্ধে। তার ফলে ওনাকে 2 মাসের জন্য কারাবাস দেওয়া হয়েছিল। 1908 সালের আগস্ট মাসে একটা অন্য ল নিয়ে আসে, যেটা কিনা ইন্ডিয়ান যে ইমিগ্রেশন সেটাকে বন্ধ করার জন্য। ইন্ডিয়ান ইমিগ্রেশন বলতে এখান থেকে যে ভারতীয়রা যেত ওখানে সাউথ আফ্রিকাতে, তো সাউথ আফ্রিকাতে যাতে তারা না থাকতে পারে সেজন্য একটা অ্যাক্ট নিয়ে আসা হয়েছিল। এটার জন্য আবার প্রোটেস্ট শুরু হলো এবং প্রোটেস্টে সমস্ত ভারতীয়রা মিলে প্রোটেস্টটা করেছিল তার কোনো ফল না ভেবেই। এর ফলে তারপর অনেক মাস অ্যারেস্ট করা হয়েছিল এখানে এবং গান্ধীজিকে পুনরায় 3 মাসের জন্য কারাবাস দিয়ে দেওয়া হয়েছিল। 1909 সালে লন্ডনে ভারতীয়দের ইনভিটেশনের জন্য গান্ধীজি লন্ডনে যান। সেখানে তিনি ভিডি সাভারকারের সাথে প্রথমবার দেখা করেন। ভিডি সাভারকারের পলিটিক্যাল যে কেরিয়ার, পলিটিক্যাল ফিলোসফি ভিডি সাভারকারের পলিটিক্যাল ফিলোসফি কী ছিল না, হিন্দুত্ব ছিল। এবং ভিডি সাভারকার আমরা জানি একটা উল্লেখযোগ্য মুখপাত্র ছিলেন কিসের না, হিন্দু মহাসভার। হিন্দু মহাসভা কে তৈরি করেছিল? হিন্দু মহাসভা তৈরি করেন মদন মোহন মালব্য 1915 সালে। এবং এই ভিডি সাভারকার আর কি অর্গানাইজেশন তৈরি করেছিলেন? ভিডি সাভারকার দ্বারা তৈরি 2টো অর্গানাইজেশনের নাম হলো, একটা হচ্ছে অভিনব ভারত সোসাইটি এবং অপরটি হলো ফ্রি ইন্ডিয়া সোসাইটি। ওখানে গান্ধীজির সাথে তিনি দেখা করেন। গান্ধীজি লন্ডন থেকে সাউথ আফ্রিকাতে ফেরার পথে একটি বই লেখেন এবং এই বইটির নাম হলো হিন্দ স্বরাজ। হিন্দ স্বরাজ কথার অর্থ হলো সোভেরিয়ান রুল বা সেলফ রুল, এবং এই বইটি গুজরাটি ভাষায় লেখা হয়। 1910 সালে গান্ধীজি টলস্টয় ফার্ম তৈরি করেন জোহান্সবার্গে, এবং এই যে টলস্টয় ফার্মটি তৈরি করা হয়েছিল এটার আর্কিটেক্ট ছিল ওনারই এক বন্ধু ক্যালেন ব্যাচ। এবং এই যে আর্কিটেকচার, এই টলস্টয় ফার্মের আর্কিটেকচার, ওই সেম আর্কিটেকচার অ্যাপ্লাই করেই পরবর্তীকালে ভারতে গান্ধী আশ্রমগুলি তৈরি করা হয়েছিল, যেমন সবরমতী আশ্রম কেন তৈরি করা হয়েছিল না, টু প্র্যাকটিস অ্যান্ড প্রিচ সত্যাগ্রহ। টলস্টয় ফার্মটা 1913 সালে ডিসব্যান্ডেড করে দেওয়া হয়। 1912 সালে গোপাল কৃষ্ণ গোখলে ওনার পলিটিক্যাল গুরু ওনার সাথে দেখা করতে যান লন্ডনে। গোপাল কৃষ্ণ গোখলে আমরা সবাই জানি পলিটিক্যাল গুরু অফ গান্ধীজি। 1912 সালে কি হয়, একটা নেগোসিয়েশন হয় এবং সেখানে এগ্রিমেন্ট হয় কার সাথে না, গান্ধীজি এবং ব্রিটিশ গভর্নমেন্টের সাথে। অত্যাচার যেহেতু চলতেছিল সেহেতু সত্যাগ্রহ আবার শুরু হয়ে যায়। এখানে আবার কি অত্যাচারের কথা বলা হয়েছে না, যেমন পোল ট্যাক্স 3 পাউন্ড করে রেখে দেওয়া হয়েছিল কার জন্য না, ভারতীয় যে লেবাররা ছিল তাদের জন্য পোল ট্যাক্স 3 পাউন্ড করে নেওয়ার কথা হয়েছিল। সুপ্রিম কোর্ট অফ সাউথ আফ্রিকা কি করেছিল না, খ্রিশ্চান রিচুয়াল অনুযায়ী যে বিবাহ, সে খ্রিশ্চান রিচুয়াল বিবাহ ছাড়া বাকি যে সমস্ত ধর্ম অনুযায়ী বিবাহ হচ্ছিল সবগুলোকেই ইনভ্যালিডেট বলে ঘোষণা করে দিয়েছিল। এবং 3 নম্বর দেখা যাচ্ছে
যে খ্রিশ্চান বাদে বাকি যে সমস্ত ধর্মের নিয়ম অনুযায়ী বিবাহ হয়েছিল এবং তাদের যে সন্তান হয়েছিল সেগুলোকে, সেই সমস্ত সন্তানদেরকে ইললেজিটিমেট বলে ঘোষণা করে দেওয়া হয়েছিল। তারপর পুরো কান্ট্রি ওয়াইজ সত্যাগ্রহ শুরু হয়ে গেছিল। তারপর আবার গান্ধীজির সাথে নেগোসিয়েশন হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে কি চলছে, একবার অ্যারেস্ট চলছে, তারপর আবার রিলিজ করে দেওয়া হচ্ছে, তারপর আবার অ্যারেস্ট করা হচ্ছে, প্রেসার দিচ্ছে, প্রেসার দেওয়ার ফলে কম্প্রোমাইজ হচ্ছে, আবার কম্প্রোমাইজ হওয়ার পর আবার অত্যাচার শুরু হলো, আবার প্রেসার দিতে শুরু করলো। তো এরকম একটা প্যাটার্ন তৈরি হয়ে গিয়েছিল। তো অনেকগুলোই নেগোসিয়েশন হয়েছিল এবং গান্ধীজির যে ডিমান্ডগুলো ছিল সেগুলো কিন্তু বেশিরভাগ সময়ই অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছিল। যেমন পোল ট্যাক্স বাতিল করে দেওয়া হয়েছিল, রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট অ্যাক্টটা ছিল সেটা ভলেন্টারি করে দেওয়া হয়েছিল, এবং ম্যারেজ সোলেমনাইজড অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান রিচুয়ালস, মানে ভারতীয় নিয়ম অনুযায়ী যে বিবাহ সেটাকে সেখানে তখন লিগ্যালাইজড করে দেওয়া হয়েছিল। গান্ধীজি ভারতে ফিরে আসেন 9 জানুয়ারি 1915। এই যে 9 জানুয়ারি, এই দিনটিকে প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয় বা এনআরআই ডে বলা হয়, এনআরআই ডে হিসেবে সেলিব্রেট করা হয়ে থাকে। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে আমরা দেখব গান্ধীজির ভারতের স্বাধীনতা সংগ্রামে অবদান।